সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। ইসরায়েলি মিলিটারি ব্যাপক আক্রমণ করেছে গতকাল, প্যারাজ অফ স্ট্রাইকস অন ইরান ওভারনাইট, গতকাল রাতে শুরু হয়েছে, যার অন্তর্ভুক্ত ছিল ইরানের রাজধানী তেহরানও। রয়টার্সের রিপোর্টিং জানাচ্ছে কমপক্ষে 20 জন সিনিয়র ইরানিয়ান কমান্ডার মারা গেছেন এই আক্রমণে, যার মধ্যে আছেন দ্য হেড অফ রেভলিউশনারি গার্ড এয়ার ফোর্স আমির আলী হাজি জাদে। 6 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট তারাও নিহত হয়েছেন এই আক্রমণে। আজ সকালেও আরও ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে, তার এই রিপোর্ট বলছে, নতুন রিপোর্ট, যার অন্তর্ভুক্ত ছিল সিরাজ, তাবরিজ এবং নাতানস নিউক্লিয়ার সাইট ইরানের। ইসরায়েলি মিলিটারি জানাচ্ছে যে তারা এখন কাজ করছেন। ইরান 100টি ড্রোন লঞ্চ করেছিল, সেইগুলি ভূপাতিত করার কাজে তারা ব্যস্ত আছেন, লঞ্চ বাই ইরান। সুপ্রিম লিডার আয়দা আলী খামেনি ওয়ার্ন করেছেন যে তারা আরও যদি কিছু হয় তাহলে তারা ফার্দার রিটালিয়েশন করবেন। এবং ইরানিয়ান নিউজ অ্যাঙ্কর পড়ে শোনাচ্ছিলেন খমেনির স্টেটমেন্ট, এবং আমি কোটেশনে বলছি, উনি যেটি বলেছেন সেটি হচ্ছে, দ্য জায়নিস্ট রেজিম ওপেন্ড ইটস ডার্টি অ্যান্ড ব্লাডি হ্যান্ড টু দ্য ক্রাইম ইন আওয়ার বিলভড কান্ট্রি দিস মর্নিং, গতকালকে কথা বলছেন, এবং revealed its evil nature by striking residential centers more than ever before. The regime must expect a severe punishment, unquote. ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু যিনি বলছেন যে এই আক্রমণ অব্যাহত থাকবে ইরানের উপর, এবং আমি কোটেশনে বলছি ওনার কথা, for as many days as it takes. ইউএস স্টেট সেক্রেটারি মার্কো রুবিও দাবি করছেন যে আমেরিকা ইনভলভ ছিল না, কোটেশন, নট ইনভলভ ইন দ্য স্ট্রাইক। ট্রাম্প একই সময় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, এবং কোটেশনে বলছি ওনার কথাটি, সেটি হচ্ছে, আই গেভ ইরান চান্সেস আফটার চান্সেস টু মেক এ ডিল, আনকোট। দ্য ইসরায়েলি অ্যাটাক আসলে এমন একটি সময় যখন ইউএস এবং ইরান কথা বলছে, তারা এনগেজ ইন দ্য টকস ওভার পসিবল নিউক্লিয়ার এগ্রিমেন্ট। বিশ্বাস করুন আর নাই করুন, আগামী রবিবার, পরশুদিন তারা আবার পুনরায় মিট হবেন কাতারে। ইউএন জেনারেল অ্যাসেম্বলি সর্বসম্মতভাবে একটি রেজলিউশন অ্যাডাপ্ট করেছেন। তাদের ডিম্যান্ড হচ্ছে ইমিডিয়েট আনকন্ডিশনাল অ্যান্ড পার্মানেন্ট সিজ ফায়ার ইন গাজা অ্যান্ড ফর ইসরায়েল। ইসরায়েলকে তারা বলছেন যে তাদেরকে অ্যালাউ করতে হবে এন্ট্রি অফ হিউম্যানিটেরিয়ান এইড। ইউএস এবং ইসরায়েল আর অন্যান্য কয়েকটি দেশ এটির বিপক্ষে ভোট দিয়েছেন স্বভাবসুলত। এটি আসছে যখন ইউএন নতুন করে ওয়ার্নিং দিচ্ছে যে এই যে ইন্টারনেট ব্ল্যাকআউট ইন গাজা, ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছে, এটা প্যারালাইজ করে দিয়েছে হিউম্যানিটেরিয়ান এইড কোঅপারেশন অ্যান্ড অপারেশন অ্যাক্রস দ্য স্ট্রিপ, গাজা স্ট্রিপ। প্যালেস্টিনিয়ান এই মুহূর্তে একেবারে ওয়ার্সেনিং সিচুয়েশন আছেন, হাঙ্গার অ্যামিড ইসরায়েলস আনগোয়িং ব্লকেড। নতুন করে ব্লকেড আবার দিয়েছেন তারা। ল্যান্ডলাইন, যে টেলিফোন লাইন আছে, এটির উপর আক্রমণ করেছেন, এবং কি টেলিফোন কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আক্রমণে, সেটি গতকাল। একটি অ্যাপিল কোর্ট রুল করেছে গতকাল বৃহস্পতিবার যে ট্রাম্প এখনও ইনচার্জে আছেন 4000 ন্যাশনাল গার্ড, যাদেরকে ডিপ্লয় করা হয়েছে ইন LA। তার ঠিক কয়েক ঘন্টা আগে একটি রুল এসেছিল, যেটি ন্যাশনাল গার্ডের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল গভর্নর, ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসামের কাছে। সেটি রিভার্স করা হলো। ওকে, এই 3 জাজের প্যানেল পুনরায় মিলিত হবেন আগামী মঙ্গলবার, এটি শুনানি হবে পুনরায়। বিভিন্ন নেইবারহুডে প্রটেস্ট অব্যাহত আছে LA রিজনে। দ্য ফেডারেল এজেন্ট এখন তারা রেড করছেন বিভিন্ন বাসায় এবং বিজনেসে। প্রোটেস্টার যারা আছেন তারা এখন তাদের নতুন লক্ষ্যবস্তু, যে হোটেলগুলি আছে তার মধ্যে অন্তর্ভুক্ত আছে প্যাসেডোনা এবং LAX বিমানবন্দরের কাছাকাছি যেখানে আছেন, যেখানে অ্যাকচুয়ালি আইস অবস্থান করছেন। বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করা হচ্ছে, তারা ইমিগ্রেন্ট কমিউনিটি ডিফেন্ড করছেন এগেইনস্ট আইস রেইড। এটি এখন বিভিন্ন জায়গায় হচ্ছে, অব্যাহত আছে এটি, যার মধ্যে আছে অ্যাক্রস দ্য US, সারা দেশব্যাপী। কিন্তু
নিউ ইয়র্ক, সিয়াটল, শিকাগো, অস্টিন, লাস ভেগাস, ম্যাডিসন, ওয়াশিংটন। এর মধ্যে আবার নতুন করে হচ্ছে 1800টি র্যালি প্ল্যান করা হয়েছে, বিক্ষোভ প্ল্যান করা হয়েছে আমেরিকাতে, ইন দ্য ইউএস। আগামীকাল তাদের ব্যানারটি থাকবে নো কিংস ডে। বাই দ্য ওয়ে, একই সময় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে দ্য মিলিটারি প্যারেড, যেটির খরচ ট্যাক্স পেয়াররা দিবেন $45 মিলিয়ন। বাই দ্য ওয়ে, একই দিনে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পেরও বার্থডে, হিজ 79th বার্থডে ব্যাশ। গতকাল বৃহস্পতিবার ফেডারেল এজেন্টস জোরপূর্বক ক্যালিফোর্নিয়ার সেনেটর অ্যালেক্স পেরিয়াকে বের করে দিয়েছেন প্রেস কনফারেন্সে, যেটি অ্যাকচুয়ালি হেল্প করছিলেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। তাকে প্রথমে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়, তারপরে হ্যান্ডকাপ পরানো হয়। কিন্তু এইটি ঘটার আগেই উনি কিন্তু নিজেকে পরিচয় দিয়েছেন যে আই এম এ ইউএস সেনেটর, এবং তিনি একটি প্রস্তুত নিচ্ছেন একটি প্রশ্ন করার জন্য। কিন্তু তাকে যেভাবে যে ব্যবহারটি তার সাথে করা হচ্ছে সেটির ফুটেজ আছে আমাদের, আমরা কিছুক্ষণ পরে তুলে ধরবো। এদিকে বাংলাদেশ প্রসঙ্গে লন্ডনের পার্ক লেনের ডারচেস্টার হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হোটেলে প্রবেশের আগেই সেখানে বৈঠক কক্ষে অপেক্ষা করছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তারেক রহমান হোটেলে প্রবেশ করতেই বৈঠক কক্ষ থেকে বের হয়ে আসেন তারেক রহমানকে স্বাগত জানান তিনি, বৈঠক কক্ষে নিয়ে যান। দুই নেতা তখন হাস্যোজ্জ্বল চেহারায় কর্মোদ্দন করছিলেন। এই বৈঠক নিয়ে যৌথ বিবৃতি দিয়ে তুলে ধরেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মামুন চৌধুরী। তাতে বলা হয়, সব প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালে, আগামী বছর পবিত্র রমজান মাসে শুরু হওয়ার আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা যেতে পারে বাংলাদেশে। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি অনুষ্ঠানটি শুরু করতে যাব প্রথমেই। আমাদের নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকশন হতে যাচ্ছে, প্রাইমারিটি, এটি হতে যাচ্ছে জুনের 24 তারিখে। আগামী ইলেকশন শুরু হবে আগামী পরশুদিন, অর্থাৎ জুনের 14 তারিখ থেকে। হাসান ফেরদৌস, আপনার কাছে প্রশ্ন। পোল এখন বলছে জোহরান মামদানি এগিয়ে আছেন অ্যান্ড্রু কোমোর সাথে, উইচ ইজ অলমোস্ট ভেরি আনপ্রেসিডেন্টেড ইন এ লট অফ ওয়েজ। এই লিডটি তিনি নিয়েছেন। এখন যে অবস্থানে দাঁড়িয়েছেন, অনেকে বলছেন জোহরান রিয়েলি হ্যাজ এ চান্স। আপনি কি তাই মনে করেন কিনা? এবং বাই দ্য ওয়ে, আপনি যদি গতকালকে ডিবেট দেখে থাকেন, সেই ডিবেটের ব্যাপারে আপনার রিয়াকশনটি কি, সেটিও আমি শুনবো। ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে শুভেচ্ছা। খালেকুজ্জামানকে বহুদিন পরে দেখছি, দেখে ভালো লাগছে। আপনার প্রশ্নের উত্তরে বলবো, আমি প্রাইমারিতে যেটা 24 তারিখ হতে যাচ্ছে, তাতে জোহরানের জয়ের সম্ভাবনা প্রচুর। আমি বলি না যে অ্যাবসলিউট সার্টেনটি দিয়ে বলতে পারি না জিতবে, কিন্তু জেতার কতগুলি তার পক্ষে কতগুলি ফ্যাক্টর কাজ করছে। আমি বলি ফ্যাক্টরগুলি কি। প্রাইমারিতে ভোট দেয় কারা? সবচেয়ে কমিটেড ভোটার্সরা দেয়, এবং এদের সংখ্যা মোট ভোটারদের যে ডেমোক্রেটিক পার্টির সমর্থক হয় তার 30-35 বেশি নয়, কিন্তু তার ভেতরে সবচেয়ে যারা কমিটেড ভোটাররা তারাই যায়। আমরা যেমন বাংলাদেশিরা প্রায় ভোট দিতেই যাই না প্রাইমারিতে, খুব রেয়ার। আমার অভিজ্ঞতায় কোনো পাবলিক পোলিং আমাদের নেই বিষয়, কিন্তু আমার একাধিক প্রাইমারিতে যাওয়ার সুযোগ ঘটেছে, এবং তাতে মনে হচ্ছে আমার কাছে খুব কম সংখ্যক 10-12% বেশি বাঙালি ভোট দিয়ে যায়, চার বেশি ভোট দিয়ে যায় না। কিন্তু প্রাইমারিতে যেহেতু একজন ক্যান্ডিডেট যে আমাদের মতো দেখতে সাউথ এশিয়ান, আপনারা জানেন যে বিখ্যাত ভারতীয় ফিল্ম ডিরেক্টর মীরা নায়ারের ছেলে হচ্ছেন গিয়ে জোহরান, তার বাবা মাহমুদ মামদানি, তিনি ভারতীয়, বম্বে জন্মগ্রহণ করেছেন, উগান্ডায় বড় হয়েছেন, উগান্ডা থেকে তিনি 63-তে চলে আসেন আমেরিকায়, এখানে তারা বড় হয়েছে। ফলে সাউথ এশিয়ান, ভারতীয় বংশোদ্ভূত বলতে পারি আমরা, একজন মুসলমান, তিনি শিয়া মুসলমান। ফলে এথনিক গোষ্ঠীগুলি যাদের একটা বড় অংশ নিউ ইয়র্কে বাস করে, নিউ ইয়র্কের 60% বেসিক্যালি বহিরাগত, কৃষ্ণকায় এবং নন হোয়াইটরা, এই শহরের মানুষ। তারা যদি একজোট হয় এবং যার সম্ভাবনা বিপুল আছে, মামদানির জেতার সম্ভাবনা আছে। নিউ ইয়র্কে কিন্তু প্রায় অলমোস্ট 1 মিলিয়ন, 900,000 মুসলিম বাস করে এই শহরে। ফলে এদের একটা বড় অংশ বোধ করি সহানুভূতি বোধ করতে পারে মামদানির প্রতি,
তারপরে আরেকটা ফ্যাক্টর হচ্ছে কি মামদানি ওপেনলি প্রো প্যালেস্টিনিয়ান। গাজায় যে যুদ্ধ চলছে, জাতি হত্যা চলছে, মামদানি একমাত্র ক্যান্ডিডেট যে ইউনি নিঃশর্তে সকল দ্বিধা ছেড়ে তিনি এই গণহত্যাকে, জাতি হত্যাকে নিন্দা করেছেন, বলেছেন জেনোসাইড, যে যার কারণে তিনি ইহুদি লবির রোষের মুখে পড়তে পারেন। ফলে প্রাইমারিতে হি হ্যাজ এ নাম্বার অফ অ্যাডভান্টেজেস। আমি যেটা বললাম, তিনি মুসলমান, তিনি একজন বহিরাগত আমাদের মতো, তিনি নন হোয়াইট, অশ্বেতকায়, এবং এই অশ্বেতকায় বহিরাগত প্রধান শহরে, এবং এই শহরের একটা বড় অংশ আমরা মনে করি বাম ঘেঁষা। আপনারা জানেন যে এই শহরেই সবচেয়ে বড় গাজার পক্ষে, গাজার সিজফায়ারের পক্ষে মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে। ফলে আমাদের একটা ন্যাচারাল কনস্টিটুয়েন্সি আছে যারা মামদানিকে সাপোর্ট করবে। তবে প্রাইমারি পর্যন্ত, প্রাইমারির পরে কি হবে দ্যাটস কোয়াইট আনসার্টেন। প্রাইমারিতে তিনি হয়তো বা কোনো মতো লক্ষ্য হারাতে পারেন। এর অর্থ হবে যে প্রাইমারি জেতার পরে মামদানির প্রতিদ্বন্দ্বী হবেন একজন রিপাবলিকান, দ্যাট কোয়াইট লাইক হোয়াইট রিপাবলিকান। আমি আগে বলেছি যে একজন ইহুদি লবির বাধা অতিক্রম করে কারো পক্ষে এই নিউ ইয়র্ক শহরে জেতা অলমোস্ট ইম্পসিবল। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলি। আপনারা জানেন আমাদের বাঙালি কাউন্সিল মেম্বার আছেন, কাউন্সিল ওয়ামান আছেন শাহানা হানিফ। শাহানা হানিফ একই রকম প্রগ্রেসিভ ডিএস এর সাপোর্টার, এবং তিনিও খুব স্ট্রং প্রো গাজা অ্যান্টি ইসরায়েল অবস্থান নিয়েছিলেন, এবং এরপরে তার বিরুদ্ধে প্রবল ক্যাম্পেইন শুরু হয়। এবং সে ক্যাম্পেইনে আমরা দেখতে পাচ্ছি যে ইহুদি লবির কারণে তিনি প্রায় হারতে বসেছেন প্রাইমারিতে। তিনি এই মুহূর্তে তার যে প্রতিদ্বন্দ্বী ইহুদি ক্যান্ডিডেট নেক অ্যান্ড নেক, এবং সেই কারণে শাহানা হানিফ তার অবস্থান পরিবর্তন করেছেন। যে শক্ত ভাষা তিনি কন্ডেম করতেন তা তিনি করছেন না, এবং খুব শক্ত ভাষায় তিনি তার এলাকায় ইহুদি বিদ্বেষ, অ্যান্টিসেমিটিজম বৃদ্ধির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। সো হি হ্যাজ মেড পিস উইথ দ্য জুইশ লবি। ফলে মামদানিকে জিততে হলে জুইশ লবির সঙ্গে পিস করতে হবে। পিস করা মানেটা কি? পিস করা মানে তার যে এখন যে কার যে অবস্থা সেটাকে শিথিল করে আনতে হবে, বা তাকে অনেক নমনীয় হতে হবে টুয়ার্ডস ইসরায়েল অন গাজা। ফলে আপনার প্রত্যুত্তরে বলি আমি, ইয়েস প্রাইমারি জিততে পারেন তিনি, কিন্তু তিনি চূড়ান্ত ভোটে জিতবেন কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে। শেষ কথা বলি আমি, তবে এই কথার মাথায় রাখতে হবে যে ঠিক একই রকম অবস্থা কিন্তু লন্ডনেও কিন্তু আমাদের মতো সিগনিফিকেন্ট নাম্বার অফ মুসলিম বাস করে, 1.3 মিলিয়ন। সেখানে 40% বহিরাগত, এবং সেখানে সাদিক খান নামে একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ পরপর 3 বার অত্যন্ত জনপ্রিয় সংখ্যাধিক্যে জয়লাভ করেছেন। যদি সাদিক খান জয়লাভ করতে পারেন লন্ডনে, তাহলে একই রকম ভোটার কম্পোজিশন নিয়ে এখানে কেন একজন সাউথ এশিয়ান মুসলিম জয়লাভ করবেন না? এই প্রশ্নটাও কিন্তু প্রাসঙ্গিক। ধন্যবাদ আপনাকে। আমি শাহানা হানিফের সাথে বসছি আগামীকাল, সো আই হ্যাভ এন ইন্টারভিউ উইথ হার, যেই প্রসঙ্গগুলি আপনি বলেন। তো দেখি, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স ফর হার সিমিলার লাইন, কারণ জোরান মামদানি আমার সাথে ছিলেন 2 সপ্তাহ আগে, সেটি আপনি জানেন। তো দেখা যাক কি হয়। আমার খালিকুজ্জামান, আপনার কাছে আমার প্রশ্ন, অ্যান্ড্রু কুমোর অনেক বড় ব্যাকিং আছে, স্পেশালি রিয়েল এস্টেট যারা কনস্ট্রাকশনে আছেন তারা কিন্তু ব্যাপক একটি সাপোর্ট দিয়েছেন, এবং কিন্তু $2.5 মিলিয়ন রেইজ করেছেন, এবং বেশ ভালো অবস্থানে কিছুদিন আগ পর্যন্ত ছিলেন। কিন্তু এখন মামদানি তাকে ছাড়িয়ে গেছেন পোলিং বলছে, এবং সম্ভাবনা যেই 5% ব্যাপক একটি ডিফারেন্স তৈরি হয়েছে, সেখানে মার্জিন অফ এরর আছে 4%, ওকে, 4%। তারপরেও আপনার কি মনে হয় যে একজন মুসলমান নিউ ইয়র্ক সিটির মেয়র হতে পারে, এবং মুসলমান হওয়ার কারণে কি উনি ডিসঅ্যাডভান্টেজ ক্যান্ডিডেট নিউ ইয়র্ক সিটির মেয়রের জন্য? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি জিনিসটা বহিরাগত হিসাবে, মানে নিউ ইয়র্ক বাসী না, এবং ইন জেনারেল একটু একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাই জিনিসটা। জোহরান কি বলে, মামদানি সাউথ এশিয়ান বংশোদ্ভূত, তিনি মুসলমান, সব ঠিক আছে, কিন্তু আমার দৃষ্টিতে তার পজিশনগুলি কি সেটা আমার কাছে ওয়ে মোর ইম্পর্টেন্ট দেন সে মুসলমান কিনা ইন্ডিয়ান কিনা। কারণ হচ্ছে বিবেক রামস্বামীও কিন্তু ইন্ডিয়ান অরিজিনের একজন লোক, একটা কন্ট্রাস্টের জন্য বললাম। সুতরাং আমাদেরকে মনে হয় যে একটু ম্যাচিউর হয়েছে জিনিসগুলো চিন্তা করা জরুরি। তিনি যদি হয়ে যান আমি খুশি হব অ্যাবসলিউটলি, কিন্তু নট বিকজ হি হ্যাজ সাউথ এশিয়ান রুটস অথবা সে মুসলমান, আমি এইভাবে দেখি না জিনিসটা।
তবে তার অনেকগুলো পজিশন আমার কাছে পছন্দ হয়েছে। তিনি নিউ ইয়র্ক সিটির যে পাবলিক বাস এগুলি ফ্রি করতে চান, তিনি যে NYU অথবা কলম্বিয়ার মতো যে বড় বড় ইউনিভার্সিটি যেগুলি খুব এলিট ইউনিভার্সিটি, তাদের যে ট্যাক্স অ্যাডভান্টেজ পায় সেগুলি কর্তন করতে চায়, সেগুলি নিয়ে তিনি কিউ দিতে চান, তিনি বেবি বাস্কেট দিতে চান, তিনি প্যালেস্টাইনের পক্ষে। তার অনেকগুলো পজিশনই খুবই প্রগতিশীল। এবং এসডিএ যেহেতু বার্নি স্যান্ডার্স, AOC সহ অনেকেই ওই লাইনের লোক, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বরং তাকে সমর্থন করি। তিনি মুসলমান আজকে বলে আমি যদি সমর্থন করি তাহলে আমি অন্তত এটার কিছুটা আর কি রিজার্ভেশন আমার আছে পার্সোনালি। তবে উনি হাসান ভাই যেটা বললো একটু আগে, প্রাইমারিতে উতরে যাওয়া, এবং নিউ ইয়র্কে হচ্ছে ইসরায়েলের বাইরে দুনিয়ার সবচেয়ে বেশি জুইশ কনসেন্ট্রেশন হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে আছে আপনার মানে 0.9 মিলিয়ন, যেটা উনি বললেন 9 লাখ, এবং যদি গ্রেটার নিউ ইয়র্ক ধরা হয় সেখানে 1.23 মিলিয়ন জুইশ মানে পপুলেশন আছে, যেটা হচ্ছে পুরা আমেরিকার যে জুইশ পপুলেশন তার 25% নিউ ইয়র্কে বাস করে। এবং আমাদের মুসলমান যে আর কি জনসংখ্যা নিউ ইয়র্ক শহরেও কিন্তু জুইশ জনসংখ্যার কাছাকাছি, 9% মুসলমান, 10% জুইশ। কিন্তু 1% জুইশ আমার দৃষ্টিতে 20% মুসলমান থেকেও শক্তিশালী আমেরিকাতে। তাদের যে গ্রিপ পলিটিক্সে, ইকোনমিতে, তারপর হচ্ছে মিডিয়াতে, সব বাদ দিয়ে গিয়ে জোহরান যদি হতে পারে আমি হয়তো খুশি হব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা অনেক কম। এর কারণ হচ্ছে উনি মাত্র 6-7 বছর এই দেশের সিটিজেন, US এর সিটিজেন, 2018-তে উনি সিটিজেন হয়েছেন। তো এটা কোনো বার না তার জন্য, কিন্তু আমার মনে হয় তিনি ইয়াং, মাত্র 33 ইয়ার ওল্ড, তার জন্য ভবিষ্যতে অনেক স্কোপ আসবে। তিনি যদি বা নাও হন আমি খুব বেশি দুঃখ পাবো না। তিনি আর একটু প্রমাণ করা প্রয়োজন যে তিনি আসলে হোয়াট হি স্ট্যান্ডস ফর। জি, আমি আপনার সাথে একমত। এবং হাসান ফেরদৌস স্যার, আমি আলাপ করছিলাম একটি ব্যাপারে যে আমাদের কমিউনিটি থেকে অনেকে ইলেকশন করেন এবং তাদের একটি অন্যতম কথা থাকে যে ভাই আমি মুসলমান, আমাকে ভোট দাও। এটি কোনো নির্বাচনী ইশতেহার হতে পারে না। তুমি আমার জন্য কি করবা, কি করতে পারো, কেন আমি তোমাকে ভোট দিব, ইউ হ্যাভ টু মেক দ্যাট কেস। এই কেসটা না হলে আমি মুসলমান, আমি ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, আমাকে ভোট দাও, এটা কোনো ভালো কথা নয় এবং এটা যুক্তিযুক্ত কোনো কথা নয়। নিউ ইয়র্ক সিটির অনেক চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ আছে। অ্যান্ড্রু কোমো বিতর্কিত, বিভিন্ন অ্যালিগেশন আছে তার নামে, ফান্ড মিসম্যানেজমেন্টের ব্যাপার আছে। এরিক অ্যাডামস স্বতন্ত্রভাবে লড়ছেন এবং তার সম্ভাবনা খুবই কম, তার কারণ তিনি নিজেকে এমন কলুষিত করেছেন এমন সব এলিগেশনে যে তার সম্ভাবনা খুব কম। এখন নিউ ইয়র্ক সিটিরও দরকার একজন নতুন মেয়র, এ নিউ ফেস। ইট কুড, এবং আমি সবসময় তারুণ্যের পক্ষে এবং তাদের হাতে গড়তে দেওয়া উচিত অনেক কিছু। এই যারা স্ট্যাবলিশমেন্ট আছেন তাদেরকে থাকতে দেওয়া উচিত না। আমি জানি জোহরান মামদানি হ্যাজ হিজ ওয়ার্ক কাট আউট, তার অনেক কাজ বাকি আছে এবং কিছু জায়গায় কম্প্রোমাইজ হয়তো করতে পারে, কিন্তু নিউ ইয়র্ক সিটির জন্য আমি বলবো যে প্রোগ্রেসিভ প্ল্যান তার আছে, ইট ইজ নট ব্যাড, ইটস গুড। কারণ আমরা দেখছি যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যে অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলতে হয় সেটিও তেমন কেউ করছেন না। বেসিক্যালি আমি একটু পুশব্যাক করি হাবিব ভাই, আপনার দুজনের কে পুশব্যাক করি একটু আমি। শিওর। তার এই যে যদিও আমরা তার অবস্থানটাকে পছন্দ করছি, খালিদ জামানকে পছন্দ করছেন, তার বিভিন্ন পজিশন, তিনি তো জিতবেন প্রাইমারিতে তার অবস্থানের কারণে এবং তিনি হারবেন ফাইনালে তার অবস্থানের কারণে। আমি বুঝতে পেরেছি, দ্য জেনারেল ইলেকশন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য প্রাইমারিজ। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি তিনি যে প্রস্তাবগুলি এনেছেন তার অধিকারের প্রস্তাবে অবাস্তব প্রস্তাব। 5 লক্ষ তিনি নতুন হাউজিং করবেন, টাকা করতে গেলে তার প্রমাণ নেই। তিনি ফ্রি বাসিং সার্ভিস চালু করবেন, টাকা করতে আসবেন তা তিনি বলতে পারছেন না। আমি এই প্রশ্নটি জিজ্ঞেস করেছিলাম তাকে, আমার সাথে, এবং তার উত্তর তার কাছে আছে এবং তার কিভাবে টাকাটি আসবে সেটি উনি বলেছেন। আমি তার ওয়েবসাইটে গেছি এবং দেখেছি তার হিসাব, এবং এটা অঙ্কতে মেলে না। ঠিক আছে, আমি মুখে পড়েছেন বারবার তার সবচেয়ে বড় প্রোগ্রেসিভ এলিমেন্ট ছিল কি ডিফান্ড দ্য পুলিশ। এখন তিনি বলছেন, চাপের মুখে পড়েছেন আমি ডিফান্ড পুলিশ করব না। ফলে তার অবস্থানের কারণে তিনি ক্রমান্বয়ে বিতর্কিত হয়ে পড়তে পারে। তার সুযোগ হবে একমাত্র এইভাবে যে তিনি সাউথ এশিয়ান বলে সাউথ এশিয়ান থেকে ভোট দেবে, মুসলমানরা তাকে ভোট দেবে, তিনি অশ্বেতকারে বলে অশ্বেতকারে ভোট দেবে। ফলে এই যে ভোটিং ব্লকসটা, আইডেন্টিটি পলিটিক্সটা
that may propel him to victory, Okay. not because of issues. ইয়াস, আজ মার্ক লেভিন ছিলেন আমার সাথে, ডিফান্ড পুলিশ নিয়ে তার সাথেও আলোচনা হয়েছিল। আপনি শুনে আশ্চর্য হবেন, আপনি যেই লাইনে বলছেন ঠিক ওই লাইনে উনি বলেছেন যে না, আমি ডিফান্ড পুলিশ করব না, আমি বরঞ্চ পুলিশের সংখ্যা আরো বাড়াবো। তো উনিও কিন্তু প্রোগ্রেসিভ, হি ইজ অলসো প্রোগ্রেসিভ, হি ওয়াজ এ স্কুল টিচার। এটি সম্প্রচারিত হবে আগামীকাল রাত 10টায়, আপনারা দেখে নেবেন দর্শক, ভালো লাগবে। ওকে, আমি প্রসঙ্গের পরিবর্তন করি একটু, আমি যাব এলএতে। হাসান ফেরদৌস, প্রশ্নটি থাকবে প্রথমে আপনার কাছে। এলএ নিয়ে যথেষ্ট বিতর্ক। একদল বলছেন যে রকম ভাবে ইমিগ্রেন্টরা এলএ দখল করে নিয়েছে, তাদেরকে বের করতে হলে এই ন্যাশনাল গার্ড লাগবে, আর্মি লাগবে, আরো কিছু লাগবে, বিমান বাহিনী লাগবে, এরকম একটি ব্যাপার। এবং প্রেসিডেন্ট ট্রাম্পও কঠোর অবস্থান নিয়েছেন এবং তাদেরকে বিনা বিচারে সবাইকে একই ডোরে ফেলে দিয়েছেন যে অল ক্রিমিনাল দে হ্যাভ টু বি ডিপোর্টেড। পক্ষান্তরে গ্যাভিন নিউসম বলছেন যে এটি তার সিটি এবং এটি তার থাকার কথা এবং তার ব্যবস্থা নেওয়ার কথা, অনেক ক্ষেত্রে উনি প্রোটেক্টও করছেন এবং একমাত্র লোক যিনি ট্রাম্পের বিপক্ষে দাঁড়িয়ে শক্ত গলায় কথা বলছেন। নাও, আসলে কি হচ্ছে এলএতে? এবং আমি কথা বলেছি এবং অনেক এই টাইটেল 10 অফ ইউএস স্টেট কোডের ব্যাপারটিও বারবার চলে আসে। আপনি আমাদেরকে একটি বুঝিয়ে বলুন এটির ঘটনাটা কি। এবং অনেকে মনে করছেন যে এই সমস্ত কাজ আসলে প্রেসিডেন্ট ট্রাম্প করছেন, এটা তার একটি পরিকল্পনার অংশ, দ্য প্রিটেক্সট অফ মার্শাল ল। আসলেই কি তাই? আগে আইনটার কথা বলি আমরা। জি, প্রথম যে আইনের ভিত্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প পাঠালেন ন্যাশনাল গার্ড, সেটা হচ্ছে কি ইউএস কোডের আর্টিকেল 10। যে আর্টিকেল 10 বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড ফেডারালাইজ করতে পারেন তিনটা ক্ষেত্রে। ন্যাশনাল গার্ড নর্মালি কিন্তু যে রাজ্যের গভর্নরের নেতৃত্বে থাকে, যেমন ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের কমান্ডার ইন চিফ হচ্ছেন গিয়ে কিন্তু গভর্নর কি বলে গেভিন নিউসাম। কিন্তু প্রেসিডেন্ট এটাকে ফেডারালাইজ করতে পারেন, মানে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন তিনটা ক্ষেত্রে কি? এক, যখন ইনভেশন হবে, বিদেশ থেকে আক্রমণ হবে। দুই, কোন ইনসারেকশন বা বিদ্রোহ ঘটবে। অথবা থার্ড, যখন কোন এলাকায় বা কোন অঞ্চলে বা কোন রাজ্যে মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন ঘটবে। নিয়মটা হচ্ছে, আইনটা হচ্ছে যে প্রেসিডেন্ট করতে পারেন, কিন্তু আইনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে কি দ্য লেটার, আর কিছু স্পিরিট। স্পিরিটটা কি? যে সবসময় প্রেসিডেন্ট গভর্নরের সম্মতি নিয়ে তার সাথে কথা বলে ন্যাশনাল গার্ড পাঠাবেন। এটি গত 60 বছর ধরে আসছে। 60 বছর একবার মাত্র ব্যতিক্রম করেছিল 1963-তে কেনেডি আলাবামা যখন পাঠিয়েছিলেন লোকাল রাউটস কারোদের উপর আক্রমণ ঠেকানোর জন্য, একবার মাত্র 60 বছরে। 2017 ট্রাম্প নিজে বলেছিলেন যে আমি পাঠাতে পারছি না এই ব্ল্যাক লাইফ ম্যাটারের যে আন্দোলন হচ্ছে ঠেকানোর জন্য ফেডারেল ন্যাশনাল গার্ড, কারণ আমার অধিকার নেই, আমাকে পারমিশন নিতে হবে গভর্নরের কাছ থেকে। ট্রাম্প নিজে বলেছেন, এখন তিনি এটা করছেন। আরেকটা বলি, নর্মালি যেটা হয়, এই যে ন্যাশনাল গার্ড পাঠানো হচ্ছে, এর কাজ মূলত ফেডারেল প্রপার্টি প্রোটেক্ট করা, নাথিং এলস। শুধুমাত্র ফেডারেল প্রপার্টি অথবা ফেডারেল পার্সোনালদের প্রোটেক্ট করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ন্যাশনাল গার্ড পাঠানো হয়েছে এলএতে, তারা বহিরাগতদের গ্রেফতারের এনফোর্সমেন্টে সাহায্য করছে। নর্মালি যেটা হয়ে থাকে, দুটো আইন, এএফপি আইন আর ইনসারেকশন অ্যাক্ট, এই দুটো আইন, এই আইনের অধীনে ন্যাশনাল গার্ডরা পারে এইরকম কাজে সহায়তা করতে। থার্ড আর একটা অ্যাক্ট আছে, পোসে অ্যাক্ট, যে অ্যাক্টে বলা হচ্ছে যে কোনো অবস্থাতেই সৈন্যবাহিনীকে, অ্যাক্টিভ ডিউটি সোলজারদেরকে ডোমেস্টিক কোনো কাজে ব্যবহার করা যাবে। আইনটা স্পষ্ট। প্রেসিডেন্টের ক্ষমতা আছে ন্যাশনাল গার্ডকে ফেডারালাইজ করবার, কিন্তু উইথ দ্য অ্যাপ্রুভাল অর পারমিশন অফ দি গভর্নর। তার নিতে হওয়ার কোনো কথা নেই, কিন্তু এটা হচ্ছে গিয়ে চল, রীতি, আইনের রীতি এটা। আর সর্বশেষ যে আইন, সে আইনে বলছে যে কোনো অবস্থাতেই সৈন্যবাহিনীকে পাঠানো যাবে না ডোমেস্টিক কোনো কাজে হাত লাগাতে। ট্রাম্প কি করেছে, শনিবার দিন যখন ঘটনাটা ঘটে, শনিবার দিন মাত্র 200-250 লোকের
প্রোটেস্ট হচ্ছে। হোম ডিপোতে আইস যে হামলা করেছে, অভিযান চালিয়েছে, একটা ক্লোদিং ফ্যাক্টরিতে হামলা একটা পার্কিং লটে হামলা চালিয়েছে, যার প্রতিবাদে আকস্মিকভাবে হামলা, যার প্রতিবাদে আমরা দেখলাম বিক্ষোভ হচ্ছে 200-250-300 লোক। এই 300 লোকের প্রতিবাদ তো আমরা নিউ ইয়র্কে, আমরা এলএতে, আমরা শিকাগোতে প্রতি সপ্তাহে দেখি আমরা। তো প্রতি সপ্তাহে আমরা সৈন্য পাঠাবো? আমার শহর আমেরিকা তো উগান্ডা নয়, আমেরিকা তো রোয়ান্ডা নয়, আমেরিকা সাউথ আফ্রিকা নয়। আমেরিকার এই দুর্ঘটনা হ্যান্ডেল করার জন্য লোকাল পুলিশ ইজ মোর দেন এনাফ। এর আছে 8,000 নিজস্ব পুলিশ, আরো আছে প্রায় 20,000 ট্রাফিক হাইওয়ে পেট্রোল, সব মিলে প্রায় 30,000 লোক তাদের আছে। গভর্নর বলছেন যে আমি অনায়াসে, আমি এবং মেয়র বলেছেন এটা হ্যান্ডেল করা কোনো কঠিন ব্যাপারই নয়। ট্রাম্প এটা কেন করলেন? একাধিক কারণ। 1 নম্বর কারণ, তার সাথে গেভিন নিউসমের খুব পুরনো একটা বিরোধ আছে। মনে ভুলে যাবেন না, ক্যালিফোর্নিয়া কখনো এটাকে ভোট দেয়নি। এই পরপর 3 ভোটে তিনি কিন্তু হেরেছেন। প্রথম ভোটে তিনি হেরেছিলেন প্রায় 3 মিলিয়ন ভোটে হিলারি ক্লিন্টনের কাছে 2016-তে, 3 মিলিয়ন ভোটে। ফলে তার ক্রোধ আছে কিন্তু ক্যালিফোর্নিয়াকে নিয়ে। সে ক্যালিফোর্নিয়া ডেমোক্রেট শাসিত সব রাজ্যগুলোকে তিনি বলছেন হেল হোল বলছেন তিনি, ভয়ানক রকম বসবাস করা যায় না এমন শহর। ফলে 300 লোক বিক্ষোভ করার সঙ্গে সঙ্গে তিনি শূন্য পাঠালেন প্রমাণ করতে যে এরা অযোগ্য। তিনি কি বলেছেন? নিউসাম নাম তিনি নিউজ কাম তিনি বলেন, আবর্জনা নাম দিয়েছেন তিনি। কেন তিনি পাঠিয়েছেন? প্রমাণ করবার জন্য যে এই লোকটি অযোগ্য। ভুলে যাবেন না যে 2028-এ প্রবাবলি নিউসামই হবে প্রধান ডেমোক্রেটিক ক্যান্ডিডেট, সেটা তার মাথার মধ্যে আছে। তার মানে তিনি তার পলিটিক্যাল অ্যাডভার্সারিদেরকে আঘাত করছেন, এটা 1 নম্বর। 2 নম্বর, তিনি তার শক্তি প্রয়োগ করছেন। তিনি কি করছেন আপনি একটু আগে বললেন, আগামীকাল শনিবার তার 69তম জন্মদিনে হাজার হাজার সৈন্যকে নিয়ে $50 মিলিয়ন খরচ করে ওয়াশিংটন ডিসি রাস্তায় ট্যাঙ্ক চড়বে, 200 বিমান উঠবে তার জন্মদিন পালন করবার জন্য। সামরিক বাহিনী তিনি ব্যবহার করছেন, মানে তিনি আমেরিকান গণতান্ত্রিক ব্যবস্থাকে সামরিকীকরণ করছেন। জি, আপনি তাকে বললেন না এটা কি মার্শাল লর প্রথম পদক্ষেপ? কোয়াইট লাইকলি, কারণ যে আইনটা তিনি জারি করেছেন তিনি কিন্তু কোথাও ক্যালিফোর্নিয়ার নাম করেননি। তিনি বলছেন যেখানেই এই জাতীয় বিক্ষোভ ঘটবে সেখানে আমি শক্তি পাঠাবো। জি, ফাইনাল শেষ করে বলি আমি অ্যাবাউট টুমরোজ ইভেন্ট। তিনি বলছেন যদি কেউ কোনো প্রোটেস্ট করে এর বিরুদ্ধে আমি কিন্তু ছেড়ে দেবো না, শক্ত ব্যবস্থা নেব। শক্ত ব্যবস্থা। এই কথাটা কে বলে? এই কথাটা কে বলতে পারে? একমাত্র কিম ইল জং এর মতো একজন নায়ক, অথবা পুতিনের মতো একজন। আপনারা দুজনেই শুনে খুব অবাক হবেন যে আজকে আমি একটি রিপোর্ট দেখছিলাম, একটি স্টেটমেন্ট দিচ্ছিল পুলিশ ডিপার্টমেন্ট সেখানে ওয়াশিংটনে, যে এই বিক্ষোভে কেউ যদি বোতল ছুঁড়ে মারে প্যারেডে বা বিক্ষোভ করে, যারা করবে তাদেরকে বলে দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু ছাড়া হবে না, তোমার ফ্যামিলিদের বলে রেখো তোমার লাশটা যাতে নিয়ে যায়। আমি আমার জীবনে আমি কখনোই আমেরিকাতে এরকম কোনো স্টেটমেন্ট শুনি নাই। কিন্তু দর্শক, আমাদের সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পরে এসে আমরা পুনরায় আমাদের আলোচনা শুরু করব, যাবেন না কোথাও। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আমি চলে যাব প্রফেসর খালেকুজ্জামান আপনার কাছে। প্যারেডের কথা যেহেতু চলে আসলো, আগামীকাল আমরা জানি যে একটি বড় প্যারেড হতে যাচ্ছে। বাজেট ধরা হয়েছে $45 মিলিয়ন, কিন্তু অনেক গবেষক বলছেন যে এটির দিন শেষে খরচ দাঁড়াবে $350 মিলিয়ন মতো। কারণ সেই সমস্ত ভারী যানবাহন, সাজোয়া যান যখন চলবে এটির কিছুই থাকবে না, এছাড়া যে খরচটি আছে সব মিলে $350 মিলিয়ন। এটি আপনি কোন দৃষ্টিতে দেখেন, এটি আপনার কাছে জানতে চাবো। আরেকটি ব্যাপার হচ্ছে, কিছুক্ষণ আগে যে এলের কথা বলছিলাম, এলেতে যেটি হচ্ছে অনেকে বলছেন ঠিকই তো করছেন, ইলিগালদের বের করতে হলে এরকম করতেই হবে, হ্যাঁ নাহলে তারা বের হবে না। এই কথাটিতে কোথায় ঝামেলা আছে, এটি যদি আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। এর সাথে আমি একটি ফুটেজ আপনাকে দেখাবো যে যারা এই কথাগুলি বলছেন তা মানে যে, চলুন ফুটেজটি আগে দেখে নেই, তারপর আমি এই প্রসঙ্গটাতে আসবো। Guys, ready? And Bell. Sir, hands up. I'm Senator Alex Padilla. I have questions for
the secretary. Because the fact of the matter is, a half a dozen violent criminals that you're rotating on your I also wanted to Hands know off. specifically how many of our ICE agents have been docked. On the ground. On the ground. Hands behind your back. Hands behind your back. If you let my hands go, I put them behind my back. All right. Cool. Other hand. Lay flat. Lay flat. Other hand, sir. Other hand. There's no recording allowed out here. I did not know. There's no recording allowed out here. ওকে দর্শক আপনারা যে ভিডিওটি এখন দেখছিলেন ইনি হচ্ছেন ইউএস সেনেটর, বিলিভ মি আরেকবার বলি, ইউএস সেনেটর অফ ক্যালিফোর্নিয়া, নট এ নর্মাল পারসন। তার অবস্থা যদি এরকম হয়, আপনার অবস্থা কেমন হবে যদি আপনাকে আইস ধরে? অনুমান করে নিয়েন একটু। ওকে খালেকুজ্জামান, আপনার কাছে দুটি প্রশ্ন ছিল। এই ফুটেজও আপনি দেখলেন, আপনি কি চিন্তিত একজন আমেরিকান নাগরিক হিসাবে? জি, ধন্যবাদ আপনাকে। এখন দেখুন, এটা নিয়ে আলাপ করলে অনেক বিস্তৃত আলাপ করতে হয়, বিস্তৃত আমি করবো না সময়ের অভাবে। শুধু সংক্ষিপ্ত ভাবে এটাই বলি যে আজকের যে ইউএস, সেই ইউএস তো আমরা 37 বছরের দেশে থাকি, সেটা এক্সপিরিয়েন্স করিনি। যে আমি আপনার অনুষ্ঠানে এসে কথা বলতে, যে ফ্রিডম অফ স্পিচ ছিল এই দেশের হচ্ছে কর্নারস্টোন, হ্যাঁ, সেইটা নিয়ে আমরা চিন্তিত যে আমি যে বলবো কথা, আলটিমেটলি আমাদেরকে কোন কথাতে, অনেকে তো আমাকে স্মরণ করিয়ে দিয়েছে তোমরা যেভাবে ভোকাল, একটু সাবধান হয়েও। তো এই কথাটা আমার ইউএসএ তে বসে শুনতে হবে, এটা তো আমরা চিন্তা করিনি কোনোদিন। ইউএস একজন মানে সেনেটর আলেক্স পেডিয়া, তাকে আপনার ক্রিমিনালের মতো মানে ফ্লোরে ফেলে দিয়ে হ্যান্ডকাপ করবে, এটা তো আমরা চিন্তা করিনি। ইনসারেকশনিস্ট যারা এই দেশে জানুয়ারি 6-এ, তাদেরকে মাফ করে দেওয়া হবে, এটা তো আমরা চিন্তা করিনি। এই দেশে আপনার এক ধরনের অথরিটারিয়ান একটা রেজিম চলবে, এটা তো আমরা কোনোদিন চিন্তা করিনি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি তো অবশ্যই চিন্তিত আপনার প্রশ্নের উত্তরে, কারণ এটা আমরা ইউএসএ তে তাদের পলিসি নিয়ে আমরা অনেক কথা বলি, ইউএস এর সিটিজেন হিসেবে তাদের পলিসির অনেক সমালোচনা করি, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা তো এই দেশের সিটিজেন, আমরা তো এই দেশকে ভালোবাসি। কিন্তু এখন যে পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে, এখন তো সেটা একই ইউএস আমাদের চোখে আর পড়ছে। তারপরে দুটো প্রশ্নের একটু খুব সংক্ষিপ্ত উত্তর দিই। এই যে ইলিগাল ইমিগ্রেন্টদের নিয়ে, যেটা আমাদের কেউ কেউ নাকি আপনাকে বলছে যে ওদেরকে তো এরকম ধরাই উচিত, ঠিক আছে। আমার দৃষ্টিতে আমি যেভাবে দেখি, ওরা তো এই দেশে ঢুকেছে, ঢোকার পরে ওদের কিন্তু ইলিগাল বলতে 100% ইলিগাল ওরা আর না, ওরা রেজিস্টার্ড হয়েছে, ওদেরকে ওয়ার্ক অথরাইজেশন দেওয়া হয়েছে, এবং তারা একটা মানে যথারীতি একটা আইনের আশ্রয় তারা নিতে পারবে, যেহেতু একটা আইনের দেশ। আইনের আশ্রয়ে গিয়ে তারা যদি হেরে যায় সেই যুদ্ধে, তাহলে হয়তো তাদেরকে আলটিমেটলি ডিপোর্ট করা হবে, এবং এই ডিপোর্টেশন তো বারাক ওবামা থেকে বাইডেন সভামূলক হয়েছে। সুতরাং এখন যে ইনহিউম্যান ওয়েতে জিনিসটা করা হয়, সেই জিনিসটা আমি সঠিক মনে করি না। হ্যাঁ, যে এটা আরেকটা জিনিস হচ্ছে, ওই যে হাসান ভাই একটু আগে বলছিল যে টাইটেল 10 এর কথা, এখানে ইনসারেকশন, ইনভেশন, রেবেলিয়ন, তিনটাই তো ধারা, তিনটা ধারাতে ফেডারালাইজেশন করা যায়। এখন আপনি দেখুন আমেরিকার অবস্থাটা আজকে যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এখন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা মুখ দিয়ে উচ্চারণ করে এটাই আইন। তিনি টাইটেল 10 এর ব্যাপারে বলেছে, এটা কি ইনসারেকশন, ইনভেশন, রেবেলিয়ন? দ্যাট ইজ হোয়াট আই সি ইট ইজ। অর্থাৎ আমার দৃষ্টিতে যেমন মনে হয় সেটাই এটা। তিনি মনে করেন যে মেক্সিকানরা বা ইমিগ্রেন্টরা যারা দেশে ঢুকেছে, তারা সে ইনভেড করেছে এই দেশকে। তার ডেফিনেশন তো সে করে, টুইস্ট করে। সে বলছে তারা ইনসারেকশনিস্ট, কারণ তারা মেক্সিকোর পতাকা নিয়ে আমাদের দেশে দাঁড়িয়ে মিছিল করে। তারপর তারা রেভিলিয়ন, কারণ আমাদের আইন মানছে না, আমাদের পুলিশদের উপর আক্রমণ করছে। অর্থাৎ সে তো তার মতো টুইস্ট করে জিনিসগুলোকে, ডেফিনেশন গুলোকে চেঞ্জ করে দিচ্ছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে সেই আইনটা প্রয়োগ করতে পারে। এটা গেল এই জিনিসটা। আমি যেটা মনে করি যে তাদেরকে আইনের সুযোগ দেওয়া প্রত্যেককেই জরুরি। কেউ ক্রিমিনাল হলে অবশ্যই তাদেরকে বের করে দেওয়া উচিত আলটিমেটলি, কিন্তু যে ইনহিউম্যান ওয়েতে করা হচ্ছে, যে ভয়ভীতি দেখিয়ে করা হচ্ছে, এটা এই সমাজে আমরা আশা করি না। এটা থার্ড ওয়ার্ল্ডের রীতি। আর আগামীকালের যে ওয়াশিংটন ডিসি প্যারেড নিয়ে একটু কথা বলতে বলেছেন আমাকে। দেখুন, প্যারেড একজন প্রেসিডেন্ট ইচ্ছা করলে করতেই পারে। আমরা যখন সোভিয়েত ইউনিয়নে ছিলাম, সেখানে দেখেছি 9 মেতে বিশাল বড় প্যারেড হয়। তো সেইটা একজন প্রেসিডেন্টের হয়তো প্রেরোগেটিভ, কিন্তু এটা কোইনসাইড করেছে তার 79 বার্থডের সাথে। তো এখানে একটা জিনিস তাকে আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই,
ডোনাল্ড ট্রাম্পকে, এটা হচ্ছে ইউএস আর্মির 250 বছরও তারা উদযাপন করতে যাচ্ছে। তো সেইটাকে টুইস্ট করে এই দেশে এখন অনেক কিছুই হচ্ছে। তো সেই সেন্স আমি বলি, প্যারেড যদি তারা করতে চায়, ইউএস আর্মির গ্লোরি দেখাতে চায় 250 বছরের, সেটা তারা করতেই পারে। এটাকে আমি সেইভাবে ক্রাইম দেখছি না। ক্রাইম দেখছি এটা, যেখানে আপনি বলছেন যে তাকে বলা হয়েছে যে এখানের বিরুদ্ধে যদি কেউ প্রটেস্ট করে তাহলে তাদের লাশ বাসায় ফেরত যেতে পারে। এখন ইউএস সেনেটরকে যদি এইভাবে ক্রিমিনালের মতো হ্যান্ডেল করতে পারে সে পরিচয় দেওয়ার পরও, তাহলে আমি যখন কথা বলি, যতই আমরা ফ্রিডম অফ স্পিচের আওতায় কথা বলার চেষ্টা করি, আপনি যে প্রথম কথাটাই বললেন, চিন্তা তো আমাদের হয়, কারণ এই ইউএস দেখার জন্য তো আমরা এই দেশে থাকিনি। আমরা অনেকের অনেক কারণ থাকে, আমাদের কারণ ছিল এটা ফ্রিডম অফ স্পিচের দেশ, এখানে আইনের দেশ। এই দুটো ছিল আমার মূল কারণ আমার এই দেশে থাকার। অনেকের অনেক কারণ থাকে, সুতরাং সব মিলিয়ে ডেফিনেটলি কিছুটা আমি শঙ্কিত, এবং এটা হবে এটা আমি কল্পনাও করি নাই এই দেশে। এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ইয়া শিওর, বলুন। ডক্টর জামান একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, তিনি সোভিয়েত ইউনিয়নের এক্সাম্পল দিয়েছেন, রাশিয়ার এক্সাম্পল দিয়েছেন, পারফেক্ট এক্সাম্পল। রাশিয়া একটা অথরিটারিয়ান স্টেট, ডেমোক্রেটিক স্টেট নয়। রাশিয়া বা নর্থ কোরিয়া মনে করা যাক, যেখানে সামরিক শক্তিকেই দেখানো হয় ক্ষমতার উৎস হিসেবে। আমাদের এখানে কিন্তু জনগণ ক্ষমতার উৎস। ডোনাল্ড ট্রাম্প সাহেব সামরিক বাহিনী ব্যবহার করছেন। ডক্টর জামান ইন্টারেস্টিং বলছেন তিনি কোনো সমস্যা দেখেন না যদি উদযাপন করা হয় 250 বছর সামরিক বাহিনী আর্মি বিজয়। মজা হচ্ছে যে আমরা কি 4th of জুলাই উদযাপন করি না? প্রতি বছরই তো করি। আমরা কি মে দিবস করি না? আমরা কি ভেটারেন্স ডে করি না? কোথায় সামরিক বাহিনী ব্যবহার করা হয়? এই প্রথমবার করা হচ্ছে এই কারণেই যে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ইগোকে চরিতার্থ করবার জন্য, এবং সামরিকীকরণ করা হচ্ছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে। এটা অত্যন্ত ভয়, কারণ এটা হচ্ছে গিয়ে ফ্যাসিজমের প্রথম স্টেপ। আমি এটা বলবার জন্য বুঝিয়ে বলি, গতকালই দেখবেন যে গার্ডিয়ান পত্রিকায় চমৎকার লিখেছেন অধ্যাপিকা জুডিথ লিভি, খুব নাম করা। তিনি বলছেন 3টা জিনিস: মিলিটারি, সার্ভেলেন্স এন্ড প্রোপাগান্ডা। এটা হচ্ছে ফ্যাসিজমের হলমার্কস। আনফরচুনেটলি আমেরিকাতে আমরা সেটি দেখি, মিলিটারি, সার্ভেলেন্স, প্রোপাগান্ডা দেখতে পাচ্ছি, এবং সে কারণে ভয় পাচ্ছি আমরা যে দিস মে বি দ্য বিগিনিং অফ এ ফেজ যেটা আলটিমেটলি ফ্যাসিজমে পরিণত হতে পারে। সার্ভেলেন্সের কথা যদি আপনি শুনতে চান যে আমেরিকায় মানে কিরকম ভাবে এখন হচ্ছে, আমেরিকায়, ইউরোপ, আমি আসলে বিস্তর সময় দিয়েছি গত 2 বছর, কারণ এটি ব্যাপক একটি ব্যাপার, এবং অবাক হয়ে যাবেন যে আপনার আমার প্রতিটি কর্মকাণ্ড সবার জানা। উই আর অল সার্ভেইড, উই আর অল আন্ডার সার্ভেইলেন্স। এনিওয়ে, আমি ফ্যাসিবাদের কথা বলছিলেন আপনার দুজনই, খালেকুজ্জামান এবং হাসান ফেরদৌস দুজনই বলছিলেন, এবং খালেকুজ্জামান বিশেষ করে বলেছিলেন যে ফ্রিডম অফ স্পিচ, এটি না ওই যে আপনি যে বললেন আয়রন ম্যান ব্যাপার একটি আছে, তার ফ্রিডম অফ স্পিচ আপনি ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত যে পর্যন্ত আপনি তাকে রাগাবেন না, যে পর্যন্ত তাকে কোনো কিছু খারাপ বলবেন না, সেই পর্যন্ত আপনার সাথে সে একমত পোষণ করবেন। যদি আপনি এমন কিছু বলেন যেটাতে তা অখুশি হয়েছে, তাহলে কিন্তু আপনাকে কেউ পাবে না, যেটি করতেন সাদ্দাম হোসেন, যেটি করতেন কিম জং উন, করেন এখনো। এবং একটি মুভি আমার মনে আসছে না, সেই মুভিটা খুব ভালো ছিল, যেখানে ওই নিউক্লিয়ার সায়েন্টিস্ট মিসাইল বানাতো, এটা গোল বানিয়েছিল, সেটি চোখা না হয় তাকে ওই আপনার মনে আছে নিশ্চয়ই। এই ট্রাম্পকে দেখলে আমার কেন জানি ওই মুভির কথা বারবার মনে পড়ে যায়। এনিওয়ে, প্রসঙ্গের পরিবর্তন করছি, ইরানের প্রসঙ্গে আছি। ব্যাপক আক্রমণ হয়েছে ইরানে, ব্যাপক ক্ষতি সাধন হয়েছে, ইরানি সায়েন্টিস্ট মারা গিয়েছেন, অনেকগুলা আর্মির প্রধান মারা গিয়েছেন। একটি ব্যাপার লক্ষণীয় যে এত প্রেসাইজ আক্রমণ যেটি বলার বাইরে। তো ইরান কি ধরনের প্রোটেকশন নিজেদের আছে আমি ঠিক বুঝতে অপারগ। তারা রিটালিয়েশনের জন্য 100টি ড্রোন পাঠিয়েছেন, তার বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। কিন্তু তার চেয়েও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এই আক্রমণের আগেই ট্রাম্প কিন্তু বলেছিলেন যে ইটস এ ডেঞ্জারাস প্লেস। তারা কিন্তু ইউএস পার্সোনাল সরানো শুরু করে দিয়েছিলেন মিডল ইস্ট থেকে। সো সামথিং ওয়াজ হ্যাপেনিং। আমি একটি স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো।
যদি আমরা দেখতে পারি, এইটি আপনারা যেটি দেখছেন সেটিতে উইটকফ কথা বলছেন যে আক্রমণ আসন্ন, এটি এক্সিওতে ছাপানো হয়েছে, বাট উনি আবার উদ্বিগ্ন ইরান কীরকম ভাবে এটি পাল্টা আক্রমণ করে। পরবর্তী স্ক্রিনশটে আমরা যদি আরেকটু দেখি, সেখানে আরেকটি জিনিস আমরা দেখব, সেটি হচ্ছে, আমরা কি পরবর্তী দেখতে পারি? থ্যাংক ইউ। এটি হচ্ছে যে ইরানের কাছে 2000 ব্যালিস্টিক মিসাইল আছে, যার প্রতিটি 2000 পাউন্ড ক্যারি করতে পারে, এটি নিয়েও বেশ চিন্তিত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আরেকটি স্ক্রিনশট আমি দেখাবো। এই স্ক্রিনশটটি গতকালকে 5:13 PM নিউ ইয়র্ক টাইমে আমি দেখেছি, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আমাদের মধ্যে আলোচনা চলছে এবং এটি একটি ভালো পর্যায়ে আছে। ইরানের সাথে আমার টিম কমপ্লিটলি কথা বলছে। 8:27 আমরা দেখলাম আক্রমণ শুরু হয়েছে। হাসান ফেরদৌস, প্লিজ এক্সপ্লেইন টু আস হোয়াট ইজ হ্যাপেনিং। হাবিব ভাই, এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার। ট্রাম্প সাহেব, আমি আগে বলেছি আবারও বলি, তিনি জেনুইনলি ইন্টারেস্টেড ইরানের সঙ্গে নতুন চুক্তি করতে। জি, চুক্তি একটা আউটলাইন তৈরিও হয়েছে, যা রাফলি 2016 সালের যে চুক্তি ছিল, আগের চুক্তি ছিল, তারই প্রায় অবিকল একটা রেপ্লিকা নতুন চুক্তি হতে যাচ্ছে। কিন্তু ইসরায়েল মনে করছে যে যদি চুক্তি হয়ে যায়, তাকে অগ্রাহ্য করে চুক্তি হয়ে যায়, তা ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। কারণ ইসরায়েল দাবি করছে যে ইরান আণবিক অস্ত্র তৈরি করা বন্ধ করবে না, চুক্তি করলেও তারা বন্ধ করবে না, ফলে আমাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট থেকেই যায়, এটা তার বক্তব্য। ফলে আমরা কি দেখছি যে যদিও ইসরায়েলের পক্ষে আমেরিকার সমর্থন ছাড়া ঠিক আছে সমর্পণ নয়, কিন্তু রাজনৈতিক কারণে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে, নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে একটা ব্যবধান সৃষ্টি হয়েছে। তাদের ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক গোলস আর ডিফারেন্ট। ট্যাকটিক্যাল মানে শর্ট টার্ম, স্ট্র্যাটেজিক মানে লং টার্ম। নেতানিয়াহুর জন্য প্রধান চ্যালেঞ্জ টিকে থাকা। যদি আগামীকাল যুদ্ধ বন্ধ হয়ে যায় গাজাতে, আগামীকাল যদি জেনোসাইড বন্ধ হয়ে যায় গাজাতে, তাহলে তার কোয়ালিশন কিন্তু ভেঙে পড়বে। সে কারণে তাকে এই টেনশন জিয়ে রাখতেই হবে গাজাতে এবং এখন উইথ ইরান। আমরা এও দেখেছি যে ইসরায়েল সিরিয়াতেও গোলান হাইটস থেকে লম্বা অংশ তার দখল করে নিয়েছে, যেটাকে তারা বলছে ডিমিলিটারাইজ জোন। ফলে নেতানিয়াহুর সার্ভাইভালের প্রধান শক্তি হচ্ছে, প্রধান সোর্স হচ্ছে আনএন্ডিং ওয়ার, অনিশ্চয় যুদ্ধ। কেমন? ট্রাম্পের তা নয়। ট্রাম্প জেনুইন নাই মনে করি, তার শর্তে, তার নিজস্ব বন্দোবস্তে শান্তি চুক্তি করা। যে কারণে দেখবেন যে তিনি গাজার কথা বলেছেন, শান্তির কথা বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধের শান্তির কথা বলেছেন, ইরানের সঙ্গে শান্তির কথা বলেছেন। দিস আর অলরেডি পজিটিভ থিঙ্কিং অন হিজ পার্ট। এর বাস্তবায়ন হচ্ছে না, একটা ভিন্ন কথা। এটা একটা দিক। অন্যদিক ইসরায়েল শুধুমাত্র ইরানের অস্ত্র ভান্ডার নষ্ট করে খুশি তা নয়, কিন্তু তার বিগার অবজেক্টিভ হচ্ছে রিজিম চেঞ্জ। গত দুদিন ধরে ইসরায়েলি কমেন্টেটররা একথা বারবার বলছে যে আমার মূল লক্ষ্য শুধুমাত্র এই কয়েকটা বোমা ফেলে পার্শিয়াল ধ্বংস করা নয় ইরানের অস্ত্র ভান্ডার। আমার মূল লক্ষ্য ইরানে এমন এক রেজিম তৈরি করা যে রেজিম আমার জন্য অ্যামিনেবল হবে। এবং ইসরায়েল আশা করছে, হয়তো প্রবলেম আমেরিকা আশা করছে যে ইসরায়েলের চাপের ফলে দেশের ভিতরে যে বিক্ষোভ তৈরি হবে, অসন্তোষ তৈরি হবে, তার ফলে এই রেজিম রক্ষা পাবে না, সেখানে নতুন সরকার গঠিত হবে। যেমন ঘটেছে অলরেডি, আমরা দেখেছি সিরিয়াতে, দেখেছি আমরা সিরিয়াতে বহির্গত চাপের মুখেই কিন্তু আসাদ ক্ষমতা থেকে চলে গেছে। ফলে সেই একই সিনারিও যদি ক্ষমতার হয়, তারা রিঅ্যাক্ট করবে ইন ইরান। ক্যান ইট হ্যাপেন? উই ডোন্ট নো। ইরান সিরিয়া নয়, ইরান ইরাকও নয়। ইরান অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি রিসোর্সফুল, অনেক বেশি মানুষের দেশ ইরান। সেখানে খুব সহজ নয়। শেষ কথা বলি আমি, বোমা ফেলে কিন্তু ইরানের আণবিক কর্মসূচি বন্ধ করা যাবে না, এটা সবাই জানে, মিসাইলও জানে। আপনাকে সৈন্য পাঠাতে হবে, সৈন্য পাঠিয়ে যুদ্ধ করতে হবে, আদৌজ আপনার সমর্পণ ইরানকে। কিন্তু এই যে বিক্ষোভটা ফমেন্ট করা, রাজনৈতিক বিক্ষোভ ফমেন্ট করা, দ্যাট দে ক্যান ডু। কারণ হচ্ছে যে প্রমাণিত হচ্ছে কি, ইরানের ক্ষমতা নেই পাল্টা আক্রমণ করবার, এটা একদম প্রমাণিত। তার 100 পাঠিয়েছে, ড্রোন পাঠিয়েছে, 100টাই ভূপাতিত হয়েছে, আগের বারও এবারও। একটি বা দুটি মিসাইল হয়তো বা তেল আবিবে পড়েছে আংশিকভাবে, 17 জন না 20 জন আহত হয়েছে বলা হচ্ছে। 2 নম্বর, খুব দুর্বল অর্থনীতি। আর 3 নম্বর, এটা একটা আনডেমোক্রেটিক রেজিম, যার বিরুদ্ধে দেশের মানুষে কিন্তু ক্ষেপে আছে। ফলে
ইরান এই মুহূর্তে সবচেয়ে উইকেস্ট পজিশনে আছে। জি। তার যে প্রক্সি গুলি ছিল, হেজবুল্লাহ ইজ গন, হামাস ইজ গন, সিরিয়া ইজ গন। ফলে ইসরায়েলের চোখে এখন সবচেয়ে সহজ, সবচেয়ে ভালো সময় আক্রমণের ইরানের এই সময়, যখন সে উইকেস্ট। ইয়া, বিকজ তার যে প্রক্সিগুলো ছিল, যে ইরানে আক্রমণ করলে হিজবুল্লাহ আক্রমণ করতে পারে, হামাস আক্রমণ করতে পারে, সিরিয়া থেকে আক্রমণ হতে পারে, ইয়েমেন থেকে আক্রমণ হতে পারে, সেটি সম্ভাবনা এখন আর নেই। কাজেই ইসরায়েল ইজ আ বিগ উইনার ইন দিস কনফ্লিক্ট, যতটুকু আমার মনে হচ্ছে। অ্যান্ড ইরান হচ্ছে কাগজে বাঘ বেসিকলি। মানে ইসরায়েলকে ধ্বংস করে দিব, এই করে দিব, সেই করে দিব, পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু সবই মুখে মুখে। অ্যাকশনের ব্যাপারে তারা একেবারেই ব্যর্থ। ভাই ভুলে যাবেন না যে ইরান একদম একা। এই যে No, no, লড়াইটা, I agree. অসমান লড়াই, I তার agree. পক্ষে কেউ No, নেই। no, I agree. দেশই তার পক্ষে। আমি আপনার সাথে একমত, কিন্তু আপনাকে তো জানতে হবে আপনি একা। শুধু শুধু ফাঁকা বলি তো বলে লাভ নেই। আপনি চেষ্টা করবেন। আমি জানি আজকে রাশিয়ার যে আজকে রাশিয়ার যে অবস্থা, আপনি ইন্টারন্যাশনাল ট্রেড থেকে তাকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছেন। This is not an easy situation. It's a very difficult situation. And US does this. আমরা জানি সেটি। এনিওয়ে, প্রসঙ্গের পরিবর্তন করছি। খালিকুজ্জামান, আপনার কাছে আমি যাচ্ছি। বাংলাদেশে বেশ কিছুদিন ধরে একটি কথা চাউর আছে যে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ইউনূস দেখা করবেন তারেক রহমানের সাথে, বিএনপি প্রধান, এবং সেখানে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে। এবং বিএনপির বিভিন্ন লোকজন আছেন, তারা ব্যাপকভাবে বলছিলেন পুরো বাংলাদেশ তাকিয়ে আছে এই মিটিংয়ের দিকে। এই সমস্ত লোকগুলা কেন এখনো মানে নির্বাচন রাজনীতি করে এবং কারা এদেরকে করতে দেয়, এটি আরো বড় একটি প্রশ্ন, গর্ধব হবে, এছাড়া তো কিছু হতে পারে না। এনিওয়ে, আপনার দৃষ্টিভঙ্গিতে এখন আমরা যতটুকু জানলাম যে এই মিটিংটি খুব সৌহার্দ্যপূর্ণ হয়েছে, দুজন খুব ভালো ব্যবহার করেছেন এবং একটি সিদ্ধান্তে এসেছেন যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথম দিকে পবিত্র রমজানের আগে একটি সাধারণ নির্বাচন হতে পারে। আপনার অ্যানালিসিস কি বলছে, আপনার মতামত আমি একটু জানতে চাই। সময় স্বল্প আমাদের হাতে, আপনার হাতে 2 মিনিট 2.5 মিনিটের মতো সময় আছে। জি, ধন্যবাদ। না, দেখুন, এটা যে মিটিংটা, এটা যে খুব গুরুত্বপূর্ণ ছিল, এতে আমার মিনিমাম কোনো সন্দেহ নেই। এটা গুরুত্বপূর্ণ আসলে অনেক কারণে। একটা তো হচ্ছে যে আমরা লাইক ইট অর নট, এটা বিএনপি আওয়ামী লীগের অনুপস্থিতিতে ডেফিনেটলি সবচেয়ে বড় শক্তি বাংলাদেশে, এবং সবাই প্রিডিক্ট করছে যে তারাই হয়তো নেক্সট যদি ইলেকশন হয় ক্ষমতায় যাবে। সুতরাং আবার বিএনপির কিছু কিছু দুর্নাম হয়ে যাচ্ছিল দেশে, ওই যে বিভিন্ন চাঁদাবাজি, দখলবাজি, এসব কারণে যত সময় যাবে তাদের পপুলারিটি কমে যাচ্ছে আস্তে আস্তে, এটা ওরা বুঝতে পারে। এই জন্য তাদের স্বার্থ হচ্ছে যত তাড়াতাড়ি ইলেকশনটাকে বন্দোবস্ত করা যায়, এবং এই জন্যই তারা ডিসেম্বর করছিল। কিন্তু প্রফেসর ইউনূস চাচ্ছিল আসলে যে উদ্দেশ্যে এই অভ্যুত্থানটা হয়েছিল, অভ্যুত্থানের যে মূল যে ম্যান্ডেটে তাদেরকে এখানে বসানো হয়েছে ক্ষমতায়, সেই জিনিসগুলো মীমাংসা হওয়া দরকার। অর্থাৎ কিছু কিছু বেসিক সংস্কার দেশের, এবং এত বড় যে একটা স্বৈরাচার পতন হলো, তাদের বিচার হওয়াটা খুবই জরুরি। এত মানুষ খুন খারাপি হয়েছে। সুতরাং এখানে দুই পক্ষেরই এখানে হচ্ছে স্বার্থ জড়িত। বিএনপি চায় যে প্রফেসর ইউনূসের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এসে ইলেকশনটা হোক যত সম্ভব তাড়াতাড়ি, তাতে যাতে ক্ষমতায় যেতে পারে। আর প্রফেসর ইউনূসের মানে স্বার্থ হচ্ছে আমার দৃষ্টিতে যে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং এ বিএনপির সাথে আসা খুব জরুরি, যাতে তার এক্সিটটা খুব সেফ থাকে। তিনি তো একসময় চলেই যাবেন, হ্যাঁ, তাহলে যাতে পরে তাদের মানে এটা নিয়ে আর কোনো ধরনের হাঙ্গামা না হয় পরবর্তীতে। হ্যাঁ, এইসব কারণে ডেফিনেটলি ইলেকশনটা খুব জরুরি, এবং ফেব্রুয়ারিটা খুবই লজিক্যাল একটা টাইম বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটার আলোচনারও প্রয়োজন নেই। এটা ইয়ের আগে কি বলে, ওই যে রোজার আগে বিশেষ করে হওয়াটা, এবং একটু উইন্টার মান্থে হওয়াটা খুব জরুরি। এবং বেগম খালেদা জিয়াও কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তিনি নিজেই বলেছেন যে এটা ফেব্রুয়ারিতে হওয়াটাই উচিত, এবং এটাকেই বেস লাইন ধরে দুই পক্ষ মাঝামাঝি জায়গায় এসে দাঁড়িয়েছে। এখানে কিছুটা মানে অসন্তোষ রয়েছে, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে। এনসিপি বলছে যে আপনারা ইলেকশনের জন্য এত উতলা হয়ে যাচ্ছেন, কিন্তু আসল কথা তো ভুলে গেলে চলবে না, আমাদের সংস্কার এবং বিচারটা খুব জরুরি। আমিও ব্যক্তিগতভাবে মনে করি শুধু ইলেকশনের জন্য ইলেকশন হলে বাংলাদেশের বেসিক কোনো পরিবর্তন হবে না। এখানে মিনিমাম যে সংস্কারগুলো, সেগুলিতে একাত্ম হয়ে জুলাই সনদের মাধ্যমে এক ধরনের একটা প্রক্লামেশন মাধ্যমে যদি ইলেকশনটা হয়, তাহলেই বরং এর কিছুটা আউটকাম আমাদের অভ্যুত্থানের
থেকে আমরা পাবো। আদারওয়াইজ আস্তে আস্তে আমরা কিন্তু আশাহত হয়ে যাচ্ছি এই সরকারের উপর অনেক জি, ব্যাপারে। জি। আমাদের আশা অনেক বেশি ছিল, সেই আলোচনা এখন না গেলাম, কিন্তু অন্ততপক্ষে সংস্কার এবং বিচার যদি হয়, বড় ব্যাপারগুলির বিচার হয়, তারপর ইলেকশন হয়, তাহলে আমি মনে করি এটা সঠিক হবে। অসংখ্য ধন্যবাদ হাসান ফেরদৌস, খালেকুজ্জামান, প্রফেসর খালেকুজ্জামান, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনাদের যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে জানাবেন আপনাদের মতামত। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।